এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, স্ত্রী সহ শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার। শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত 4 বাংলাদেশি, বাকি 26 জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা। সংসদের সিটে বালিশ দেয়ায় বসা আরামদায়ক হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি, বললেন মেলোনি। সর্বশেষে জানাবো, সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রাসঙ্গিক নয় বলেও মনে করছেন তিনি। বৃহস্পতিবার 9 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন, তাহলে তাকে ফেরাতে বাধা কোথায় জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি যিনি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কি বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারেই প্রাসঙ্গিক না। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে যেটা অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছে সেই কূটনৈতিক চ্যানেল চলমান আছে। আমরা সঠিক চ্যানেলের চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিকে যখন ফেরত আনা হয় বা যে প্রোটোকল বা নর্মস আছে সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করা হবে এবং সেটাই তো বাংলাদেশের জনগণ চায়। শামা ওবায়েদ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে, যে দুর্নীতি খুন-গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমাদের যে প্রক্রিয়া সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না, তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, এটা চলমান আছে। কূটনীতির কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে, তারা এটা নিয়ে কাজ করছে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রীর জবাব, আইনি জটিলতা আছে কিনা সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানো দরকার সেটা আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত 4 বাংলাদেশি, বাকি 26 জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা। রাশিয়ায় চাকরির চুক্তিতে গিয়ে বাধ্য হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে 30 বাংলাদেশি কর্মী। তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় প্রথম বাজেট অধিবেশনের 22তম দিন প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, গত 24 এপ্রিল 3টি রিক্রুটিং এজেন্সি যাদের লাইসেন্স নম্বর RL নম্বর 1455, 1428, 2505 জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে 30 জন বাংলাদেশি কর্মীকে রাশিয়ায় পাঠায়। তিনি বলেন, রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। এর পরিপ্রেক্ষিতে গত 15 জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশি দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। আরিফুল হক চৌধুরী বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে 30 জনের মধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার। মন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিল মাসে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে 30 জন বাংলাদেশি যুবক রাশিয়া যান। পরে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চাকরিতে যোগ দেওয়ার পরিবর্তে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি প্রকাশ্যে এলে সরকার তদন্ত শুরু করে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করে। এ ঘটনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশি কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ তুলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সংসদের সিটে বালিশ দেয়ায় বসা আরামদায়ক হয়েছে। জাতীয় সংসদের প্রতিটি আসনে একটি করে বালিশ দেয়ায় বসা আরাম হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন। বুধবার 9 জুলাই সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদের প্রত্যেকটা সিটে একটি করে বালিশ দেওয়া হয়েছে। এর আগে সংসদের সিটে বসে অনেকে কষ্ট পাচ্ছিলেন। সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি সিটে একটি করে বালিশ দেওয়া হয়েছে। এখন বসাটা খুব সুখকর ও আরামদায়ক হয়েছে। এরপর তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে। জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পণ্যের উৎপাদন, আমদানি ও মজুতের ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি, বললেন মেলোনি। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বুধবার এ অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আশকারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকে ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না। আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি, আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগনলা বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে সংকটে সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার অবস্থানও স্পষ্ট করেছিল রোম। সায়দাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালকে ভবিষ্যতে শুধু সিটি বাসের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। অন্যদিকে আন্তজেলা বাস পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। বৃহস্পতিবার 9 জুলাই সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের জন্য তিনি এ তথ্য জানান। একই সঙ্গে গুলিস্তানের বাস টার্মিনালও নদীর ওপারে স্থানান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন। ডিএসসিসি প্রশাসন বলেন, সায়দাবাদ একটি আধুনিক বাস টার্মিনাল হলেও দীর্ঘদিন ধরে এটি নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি। যাত্রী ওঠানামার কেন্দ্র হওয়ার পরিবর্তে এটি বাসের গ্যারেজ ও ডাম্পিং স্টেশনে পরিণত হচ্ছে। অথচ একটি টার্মিনালের মূল উদ্দেশ্য হল দূরপাল্লার যাত্রীদের ওঠানামার সুবিধা নিশ্চিত করা। তিনি জানান, টার্মিনাল পরিষ্কার পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ করতে ইতিমধ্যে কাজ শুরু হচ্ছে। আপাতত প্রতিটি পরিবহন প্রতিষ্ঠান সর্বোচ্চ একটি বা দুটি বাস টার্মিনালের ভেতরে অপেক্ষমান রাখতে পারবে। এর বেশি বাস রাখা যাবে না। যান চলাচল আরও সুশৃঙ্খল করতে টার্মিনালে 3টি প্রবেশ ও বের হওয়ার পথ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের 15 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও বাস থামিয়ে যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না। আব্দুস সালাম বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, টার্মিনালের বিভিন্ন সুবিধা উন্নত করা হচ্ছে, প্রয়োজনে আরও সুবিধা বাড়ানো হবে এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য পৃথক স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।